যত গাড়ি বলেন, যাই বলেন, বিমান বলেন, প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, আসলে বাইকের উপরে কোনো কিছু হইতেই পারে না। অ্যান্ড আজকে হচ্ছে আমি MT-15টাকে নিতে আসছি, কারণ এই জিনিসটা আমার কাছে না থাকলে আমার কিরকম অস্বস্তি লাগে যে আসলে আমার কাছে নাই। যদি আমি এদিকে থাকি তাহলে ঠিক আছে, এটা এখানে থাকলে। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমার হাতে আসার পর আমার হচ্ছে টুকটাক কিছু জিনিস একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে বলতে, আমি গতকাল একটা ভিডিও রেকর্ড করছিলাম, সঞ্চয় ভাইয়ের বাইকটা নিয়ে আসছিলাম হচ্ছে এদিকে একটা সার্ভিস সেন্টারে, কারণ ওনার বাইকটার গিয়ার নাকি ফেসে গেছিল, নাকি ঝামেলা হয়েছিল, একটা স্প্রিং এর ঝামেলা ছিল। অ্যান্ড পরে হচ্ছে ওই বাইকটা ঠিক করতে হবে, পরে মোটরপ্লেক্সে নিয়ে আসছিলাম, সবুজ ভাইয়ের ওখান থেকে স্প্রিংটা চেঞ্জ করে দিচ্ছে, অন্য জায়গায় পাওয়াই যেতেছিল না এই স্প্রিংটা। তারপর ঠিক করে দেন, যাক সেও হ্যাপি কাস্টমার হয়ে ফেরত গেছে। চলেন বের হই, তারপরে বলতেছি কাহিনী। ভাই আল্লাহ হাফিজ। ভাই আমি একটা কথা আপনাকে বলি, মানে আপনাদেরকে বলি, সেটা হলো ঢাকার শহরে, ঢাকা সিটিতে রেগুলার চলাফেরার জন্য বাইকের চেয়ে উৎকৃষ্ট কোনো যানবাহন হইতেই পারে না। যখন আমরা গাড়িতে থাকি, বাসে থাকি, বা এই ধরনের জিনিসগুলা, যেটা 4 হুইলার ভেহিকেল যেগুলা, এগুলাতে থাকি, আমাদের মনে হয় যে মোটরসাইকেল এইভাবে চিকন চিকন করে এভাবে কোনাচে কানাচে দিয়ে এইভাবে বের হয়ে যেতেছে কেন? ভাই বের হয়ে তো যাবেই, তাই না? মানে সবারই তো এক জায়গায় পৌঁছাইতে হবে। যুগে যুগে বাংলাদেশের রাস্তাঘাট মোটা হইতেছে, বড় হইতেছে, গাড়ির ক্যাপাসিটি বা ভেহিকেল ক্যাপাসিটি বাড়তেছে। অ্যান্ড যুগে যুগে ওই আগে যখন রাস্তা ছোট ছিল তখনও যেমন ওই রাস্তার তুলনায় গাড়ি ঘোড়া বেশি ছিল, এখন যখন রাস্তা বড় হয়েছে তখনও এই রাস্তার তুলনায় গাড়ি ঘোড়া বেশি আছে। মানে বাইক গাড়ি বা যাই বলেন, বাইকের তো রেজিস্ট্রেশন, একটা বাইক টিকেই কত বছর, মানে বাংলাদেশে একটা বাইক কিন্তু বেশি দিন কেউ চালায় না, আস্তে আস্তে ওটা রিসাইকেল হয়েই যায়। একটা গাড়ি যদি এই ব্যাপারটা বন্ধ না করতে পারে যে পুরানো গাড়ি রিসাইকেল করতে হবে, যেমন 20 বছর আগের গাড়ি চলতে পারবে না, এই জিনিসগুলো যদি না চালু করে, তাহলে ভাই এখান থেকে বের হয়ে আসা যাবে না। অনেক পুরানো পুরানো গাড়ি রাস্তায় চলতেছে, অনেক পুরানো পুরানো বাস, ট্রাক, এগুলা রাস্তায় চলতেছে। এখন পুরানো জিনিসগুলাকে যদি দুনিয়া থেকে না সরানো হয়, মানে শহর থেকে না সরানো হয়, তাহলে নতুনরা কিভাবে জায়গা করবে? দেখেন দুনিয়ার নিয়মই কিন্তু এইটা, আমরা দুনিয়াতে আসছি ছোট হয়ে বড় হব এবং আমরা বিদায় নিব, নেক্সট জেনারেশন আবার দুনিয়াতে থাকবে। প্রত্যেকটা জিনিস, গাছপালা যাই আছে, একটা এইজ পরে আগের জেনারেশন বিলুপ্ত হইতেছে এবং নতুন জেনারেশন হচ্ছে রাজত্ব করতেছে। এভাবেই তো চলতেছে। কিন্তু যদি গাড়ি ঘোড়া এভাবে চলতেই থাকে, এটারও তো একটা স্থায়িত্ব কাল থাকা উচিত। রাস্তার চেয়ে গাড়ি বাড়তেছে ভাই, একজনের বাড়িতে 4টা-5টা গাড়ি রেখে দিতেছে, 3টা মানুষ 5টা গাড়ি, এরকম লোক আমার চেনা জানা আছে একজন। তাহলে এরকম লোক হইলে কিভাবে বলেন ঢাকা শহরে গাড়ি ঘোড়া রাস্তা থেকে কম হবে বা রাস্তা এরকম ফাঁকা হবে, যেরকমটা এখন দেখতেছি দুপুরে একটু ফাঁকা থাকে, এ হলো ব্যাপার। যাই হোক, এগুলা আসলে কি বলবো, গাড়ি বাইক এগুলা নিয়ে এই যে এখন চলাফেরা করতে গিয়ে এই জিনিসগুলো চোখে পড়তেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা জিনিস, একটা কথা আছে আমাদের ধর্মে যে সম্পদ যার যত বেশি তার হিসাব তত কঠিন হবে। ভাই আমি এই 2-3 দিনেই বুঝতেছি যে আমি একটা বাইক যখন চালাইছি তখন আমার যেভাবে, বা আমি 2টা বাইক যখন চালাইছি তখন যেভাবে আমার হিসাব ক্যালকুলেট করতে হয়েছে বা ক্যালকুলেশনের মধ্যে রাখতে হয়েছে, এখন একটা গাড়ি বাড়ার পর মানে কি বলবো, একটা বাইকের সার্ভিস মোটামুটি 5,000 টাকায় আপনি একদম বাইকটারে ওকে করে বের হইতে পারবেন। আর একটা গাড়ি 5,000 টাকা হলো আপনি সার্ভিস সেন্টারে ঢুকাইলে সর্বনিম্ন বিল, মানে কিছু না কিছু হইলেই 5,000 টাকা শেষ। তো জীবনে আসলে এইভাবে সম্পদ বাড়লে জীবনে ঝামেলা এবং খরচের পরিমাণ একের পর এক বাড়তে থাকবে, যেটা আমি এই 2 দিন গাড়ি চালাই বুঝতেছি। আর আমি এর আগে গাড়ির কেনার ভিডিওতেও বলছিলাম যে গাড়ি হচ্ছে এইটা আমার লাইফে 4 নাম্বার। এর আগে আমি আরো 3টা গাড়ি কিনছিলাম এবং তখন আমি ভিডিও করতাম না, এবং ওই 3টা গাড়ির এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। এখন যদি আল্লাহর রহমতে এই গাড়ির এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে এটা আমার কাছে থাকবে, তা না হলে আমি গাড়ি কতদিন রাখতে পারবো আমি জানি না। শখ করে কিনে ফেলছি ঠিক আছে, কিন্তু স্বাধীনতা অর্জনের রক্ষা করা যেরকম কঠিন, গাড়ির ব্যাপারটা ওইরকম। ভাই আপনি একটা গাড়ি 10-15 লাখ টাকা দিয়ে কিনে ফেললেন ঠিক আছে, কিন্তু প্রতি মাসে যদি আপনার খরচ বেড়ে যায় তাহলে তো সমস্যা। না লাগলে কোনো কিছু আসলে রাখা ঠিক না। আমি তো 6টা-8টা পর্যন্ত বাইক রাখছিলাম, তাই না? তারপরে দেখেন এখন আমার কাছে একটা এবং আরেকটা হর্নেট, এই 2টা বাইক ছাড়া আর কোনো বাইক নেই। কারণ কি, না লাগলে বেশি বাইক রেখে লাভ নাই। ঠিক এরকম গাড়ি লাগলে ভালো, না লাগলে রেখে লাভ নাই। আর কি জানো, হর্নেটের খারাপ একটা ভিডিও বানাইছিলাম, শুট অলরেডি ডান, আপলোড এই ভিডিওর আগে বা পরে হবে। এন্ড ভালোটা 2-1 দিনের মধ্যে করতে হবে, তা নাহলে মানিজ্জত প্লাস্টিক হয়ে যাবে। খাওয়া দাওয়া হচ্ছে শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমি আসছিলাম একটু বাইক ফেরিতে, আর একটা নতুন এক্সপিরিয়েন্স পাইলাম, এই জন্য ভাবলাম নতুন এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। সেটা হলো, অনেকে
আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি আমরা একটা জিনিস জানি না যে সেকেন্ড হ্যান্ড বাইক যখন আপনি একটা কিনবেন তখন কিন্তু ওইটার রেজিস্ট্রেশনটা সেকেন্ড হ্যান্ড যদি আনরেজিস্টার্ড হয়, নর্মালি যদি রেজিস্টার্ড হয় তাহলে তো জাস্ট নাম ট্রান্সফার করে নেবেন, এটার জন্য ঘুষ টুস মিলা সম্ভবত 10,000 টাকা লাগে হচ্ছে এখন। কিন্তু যদি কেউ আনরেজিস্টার্ড বাইক কিনেন, সেই আনরেজিস্টার্ড বাইকটা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি একটা এরকম কাস্টমার দেখছি যে হচ্ছে আনরেজিস্টার্ড বাইক কিনে নিয়ে গেছে and then সে হলো ট্রাই করছে বিআরটিএ গিয়ে ওটা রেজিস্ট্রেশন করে ফেলার। এটার কিছু প্রসেস আছে, এটা প্রসেসটা অতটা ইজি না যতটা ইজি মানুষ অনেক সময় মনে করে, আবার ওর চেয়েও ইজি যতটা ইজি মানুষ মনে না করে। ব্যাপারটা এরকম, আপনি যদি একটা আনরেজিস্টার্ড বাইক কিনেন যেটা হলো অন টেস্ট অবস্থায় আছে, তাহলে ওইটার একটা ফাইল থাকে, অনেকগুলা পৃষ্ঠার, 21 পৃষ্ঠা বা 19 পৃষ্ঠার একটা ফাইল থাকে। এন্ড সেই ফাইলটা যেটা করতে হয়, ওই ফাইলটার মধ্যে যেই নামে কেনা হয়েছে বাইকটা, ওই নামটা চেঞ্জ করে যার নামে পরবর্তীতে মানে থার্ড যে মালিক বা সেকেন্ড যে মালিক তার নামে আনার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় হচ্ছে সেই শোরুমে, যেই শোরুম থেকে বাইকটা কেনা হয়েছে। এন্ড তারপরে ওইটার নাম ট্রান্সফারটা হলে এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার। ফাইল ট্রান্সফারটা হয়ে গেলে ওই ফাইলটা জমা দিয়ে দেন নতুন যে মালিক তার নামে হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়। ব্যাপারটা শুনতে যতটা কষ্টের বা কঠিন লাগতেছে, ব্যাপারটা আসলে ততটাই ইজি বা ততটাই সহজ। কারণ হচ্ছে এই টোটাল ব্যাপারটা বিআরটিএ তে লোক আছে, ওরা করে দেয়। এই হচ্ছে ব্যাপার। মানে আপনি মনে করেন না যে একটা সেকেন্ড হ্যান্ড অন টেস্ট বাইক কিনছেন আর আপনি বিআরটিএ তে যায় নাম্বার করে ফেলবেন। এটার জন্য ছোট্ট একটা কাজ আছে, যেটা হচ্ছে এটার জন্য অফিসিয়ালি কিছু লোক আছে, আমরা তো জানি আসলে কিভাবে বিআরটিএ এর কাজ হয়। এন্ড ওনারা খুব ইজিলি ব্যাপারটা করে দেয়। জাস্ট এটা জানতে হবে যে আপনার একটা ফাইল ট্রান্সফার করতে হবে, এন্ড ওটার জন্য ছোট একটা খরচ আছে, হয়তো 2,000-3,000 টাকা এক্সট্রা খরচ আছে। এটা অনেকে আমরা জানি না। এবং আজকে এরকম একটা কেস আমি দেখছি, যারা ভাবছিল যে নিজেই সব করে ফেলবে, মানে অনেক সময় অনেকে মনে করে যে আসলে খরচ এত বেশি কেন বা কি, না জানলে যেটা হয়। এই জন্য এই জিনিসটা জানায় রাখলাম, হোপ রাখতেছি এটা আপনাদের হেল্পে আসবে। এন্ড জ্যাকেট ছাড়া বের হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে এসে শুভের সাথে আড্ডা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, লাগতেছে ঠান্ডা। ফেস টেস দেখেন না কেমন হয়ে গেছে, মানে ঠান্ডায় আমি এখন আমার জ্যাকেট আনতে আবার বাসায় যেতে হবে, তারপরে কি করি না করি যায় না, এটার ভিতরে গরম লাগতেছে, এই জন্য বের হইতেছি না। বাইরে কিন্তু অলমোস্ট সন্ধ্যা, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর আমি এখানে ভেতরে বসে আছি মুরগির মতো, আমি কুয়ার থেকে বাইরে বের হইতেছি না। সে একটা ঠান্ডা পড়ছে। এখন সময় হচ্ছে 9:10। আমি যখন এখান থেকে বের হয়েছি, আর আমি জ্যাকেট নিয়ে বের হয়েছিলাম না, আসলে দুপুরে রোদের মধ্যে বের হয়েছি, কারণে জ্যাকেটটা নিয়ে বের হই নাই। কি যে একটা ঠান্ডার একটা বিশাল প্রকোপ আমার উপরে পুরো আক্রমণ করছে। ও মা, এই ইঞ্জিনও তো ঠান্ডা হয়ে আছে। ইঞ্জিনটাকে একটু কোল্ড স্টার্ট দিই, তারপরে চলেন আমরা জ্যাকেট নিব। কি করব বুঝতেছি না, উত্তরা যাবো কি যাবো না। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তো অবশ্যই ভাই, যাই আমি, আল্লাহ হাফেজ। যেটা করতে হবে, আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি, একদিন 2 দিন পরে ভিডিওটা আপলোড দিব। আজকে হচ্ছে 31st নাইট আর কি। মূলত এই ভিডিওটার পরের ভিডিও আগে চলে আসছে, আমি জানি, কারণ এই টাইমটা একটু এই গাড়ি কেনার ভিডিওটারে মিলাইতে যা আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে শিডিউল। কালকে থেকে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, ভিডিও শিডিউল টিডিউল সবকিছুই। এখন আজকে নাকি কারফিউ বা এই টাইপের, কারফিউ তো না 144 ধারা নাকি দিয়ে রাখছে একটা। এটা প্রত্যেকবারই হয় বাংলাদেশে, রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত প্রতিবারই এই ডিসেম্বরের 31 তারিখে একটু ঝোট ঝামেলা হয়। পার্টির জায়গায় পার্টি ঠিকই হয়, ঝামেলাটা হচ্ছে আমাদের জন্য, আমরা যারা নিজস্ব প্রয়োজনে বের হই বা কিছু। দেখবেন যে গুলশানে হোটেলগুলাতে, তারপর 5 স্টার হোটেল যেগুলো আছে ঢাকাতে, সব জায়গায় পার্টি হইতেছে, কিন্তু যত সমস্ত ঝামেলা হচ্ছে এখানে। সবচেয়ে ভালো হয় আসলে ঢাকার বাইরে যদি এই টাইমটা কাটানো যায়। কক্সবাজারে তো আসলে হোটেলই পাওয়া যায় না, এই আরেক ঝামেলা। টুরিস্ট স্পটগুলা পুরা বিভীষিকা হয়ে যায়, ভিড়ভাট্টা হয়ে যায়। আচ্ছা, আমার পকেটে টাকা নাই, আমার পকেটে 5 বা 60 টাকা আছে। সামনে একটা ব্যাংকের বুথে থেকে টাকা তুলবো, তার রাস্তায় অবস্থা দেখছেন ভিড়ভাট্টার। যদি এদিকে থাকি তাহলে আমার খাবারও কিনতে হবে, কারণ আমি এখানে চুলা কিনছি, কিন্তু পাতিল যে থাকে ইন্ডাকশনের, পাতিলগুলা কেনা হয় না, এই জন্য আমি খাবার বানাইতেও পারতেছি না। জাস্ট এই হলো আমার জীবনচক্র চলতেছে। চলেন এখান থেকে জ্যাম ট্যাম না দেখাই, ব্যাংকের কাজটা সারি। হয়তোবা আতশবাজির আওয়াজ আমার এই ভিডিওতে আপনারা এখন শুনতেছেন। আমি একটু ছাদে উঠছিলাম, ছাদে উঠে একটু দেখতে গেছিলাম। কিছু কিছু বাসার ছাদে রান্না বান্না করে ওনারা খাওয়া দাওয়া করতেছে, কিছু বাসার ছাদ দেখছি হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, হচ্ছে সুন্দর বেলুন টেলুন জ্বালায় রাখছে, ছোটখাটো আতশবাজি জ্বালাইতেছে, যেগুলো শুধু ফুলকি করতেছে ওনাদের ছাদের মধ্যে। কিছু কিছু বাসা থেকে রকেট মারতেছে, যেগুলো ফুসফুস করে, একটা অবস্থা খুব খারাপ। তারপরে আরেকটা জিনিস যেটা খারাপ লাগছে, মানে
পাখি খুব অগোছালো ভাবে উঠতেছে, খুব অগোছালো ভাবে উঠতেছেন। আমার ঠিক বারান্দায় এই জায়গায় হচ্ছে একটা গাছ, এখানে অনেক পাখি থাকে, and ওদের জন্য আমার একটু খারাপ লাগতেছে। সেলিব্রেশন করা উচিত, কিন্তু উগ্রতার সাথে আমার মনে হয় না অন্য কারো ক্ষতি করে কোনো বাচ্চার প্রাণ, কোনো পাখির প্রাণ বাদর সহ উঠতেছে, এই ব্যাপারটাই ভালো লাগে নাই। যাক, তারপরেও নতুন বছর সবার ভালো যাক, এটাই হচ্ছে মানে এটাই দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। ফিনিশিংটা আমি জানি যে আসলে অনেক উৎসব করে করা উচিত ছিল, বাট আমার উৎসব ভালো লাগে, কিন্তু উৎসবের মধ্যে এই জিনিসগুলো ভালো লাগে না যে ওইটা কারো ক্ষতির কারণ হোক। মানে আমার গাছের এখানের পাখিগুলোর খুব সমস্যা হয়েছে, এবং কালকে সকালে দেখবেন অনেক পোস্ট, অনেক পাখি মারা গেছে এই সমস্ত কারণে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর জানাবেন কে কে শান্তিপূর্ণভাবে নিউ ইয়ার পালন করছেন, এই সমস্ত অন্য কারো ক্ষতি না করে। আজকের মতো এতটুকুই, সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। Bro. Check the mic and make sure it sound right, boy.